দেখতে দেখতে ২০২৬ সাল চলেই এলো বলে, কিন্তু টেকনোলজির দুনিয়া কিন্তু তার থেকেও অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আগামী দিনে কোন স্কিলগুলো চাকরির বাজারে আমাদের অন্যদের থেকে এগিয়ে রাখবে? চলুন আজ সেই সেরা টেকনোলজিগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলো ভবিষ্যতের প্রফেশনাল জগৎকে নিয়ন্ত্রণ করতে চলেছে। এই প্রশ্নটা কিন্তু শুধু বড় বড় কোম্পানির জন্য না, আমাদের সবার জন্যই খুব জরুরি। কারণ টেকনোলজি এখন আর কোনো অপশনাল বিষয় নয়, এটা আমাদের ক্যারিয়ারের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। যারা সময়ের সাথে নিজেদের স্কিল আপগ্রেড করতে পারবে, তারাই কিন্তু এই টেকনোলজিক্যাল রেভলিউশনের যুগে টিকে থাকবে। তো চলুন দেখি কোন দিকে আমাদের ফোকাস করতে হবে। আজকের এই আলোচনাটাকে আমরা সহজ করে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব সেই আসল শক্তি যা এখন সব কিছু চালাচ্ছে। তারপর জানব এর পেছনের অদৃশ্য পরিকাঠামোটাকে। এরপর আসবে ডিজিটাল বিশ্বাস আর নিরাপত্তার প্রশ্ন। আর সব শেষে আমরা দেখব টেকনোলজি কিভাবে আমাদের বাস্তবতার সাথে একদম মিশে যাচ্ছে। তো প্রথমেই আসি সেই টেকনোলজির কথায়, যা এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এটাই হলো সেই ইঞ্জিন যা আজকের এই টেকনোলজিক্যাল পরিবর্তনের সব কিছুকে পাওয়ার দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আর কোনো ভবিষ্যতের স্বপ্ন নয়, এটা এখনকার বাস্তবতা। আধুনিক ব্যবসা থেকে শুরু করে আমাদের রোজগার জীবনে ব্যবহার করা সফটওয়্যার, সব কিছুর পেছনে কিন্তু রয়েছে এআই। এর প্রভাবটা এতটাই ব্যাপক যে এর চাহিদা এখন বলতে পারেন আকাশ ছোঁয়া। কিন্তু এই যে আমরা এআই এআই বলছি, এর মানেটা আসলে কি? এর কয়েকটা আধুনিক রূপ আছে। যেমন ধরুন জেনারেটিভ এআই, যা কবিতা লেখা বা ছবি আঁকার মতো নতুন কিছু তৈরি করতে পারে। এরপর আছে এআই এজেন্ট, যা আমাদের হয়ে মিটিং শিডিউল করা বা ইমেলের উত্তর দেওয়ার মতো কাজগুলো নিজে থেকেই করে দিতে পারে। আর মাল্টিমোডাল এআই হলো সেই প্রযুক্তি যা শুধু লেখা নয়, ছবি বা ভিডিও দেখেও পরিস্থিতিটা বুঝতে পারে। তাহলে প্রশ্ন হলো, এআই চাহিদাটা এত বেশি কেন? এর পেছনের মূল কারণটা কিন্তু অর্থনৈতিক। কোম্পানিগুলো এখন সবকিছু অটোমেটিক করে ফেলতে চাইছে, সেটা কোডিং হোক বা কাস্টমার সার্ভিস। আর এই লক্ষ্যেই তারা এআই ইনফ্রাস্ট্রাকচারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই অটোমেশনের দৌড়টাই এআই এর চাহিদাকে এত বাড়িয়ে দিয়েছে। আর এই কথাটা থেকেই কিন্তু আমাদের পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসে। যদি এআই একটা ইঞ্জিন হয়, তাহলে তার জ্বালানিটা কি? উত্তরটা হলো ডেটা। এখানেই ডেটা সায়েন্স আর ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বটা বোঝা যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন খুব ভালো শেফ, কিন্তু তাকে যদি ভালো উপকরণ না দেওয়া হয়, সে কি ভালো রান্না করতে পারবে? পারবে না। এআই মডেলগুলোর ক্ষেত্রেও ঠিক তাই। সঠিক আর পরিমার্জিত ডেটা ছাড়া তারা বুদ্ধিমান হতে পারে না। ডেটা বিশেষজ্ঞরা ঠিক সেই অপরিহার্য কাজটাই করেন, যা এআইকে কার্যকর করে তোলে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। এখানে আমরা সেই সব জরুরি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলবো, যা এআই বিপ্লব আর ডিজিটাল দুনিয়াকে সম্ভব করে তুলেছে। এগুলো হয়তো সবসময় আমাদের চোখের সামনে থাকে না, কিন্তু এদের ছাড়া কিছুই সম্ভব নয়। ক্লাউড কম্পিউটিংয়ের জার্নিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। প্রথমে এটা ছিল শুধু একটা ডিজিটাল স্টোরেজ, মানে ফাইল রাখার জায়গা। তারপর এটা কম্পিউটিং পাওয়ার দিতে শুরু করলো। আর এখন আমরা ক্লাউড 3.0-র যুগে, যেখানে ক্লাউড নিজেই বুদ্ধিমান হয়ে উঠেছে। এটা এখন নিজে থেকেই ডেটা অ্যানালাইজ করতে পারে, ভবিষ্যৎবাণী করতে পারে, যা ব্যবসাকে আরও স্মার্ট করে তুলছে। এখন এর সাথে আরও একটা নতুন কনসেপ্ট জুড়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে এজ কম্পিউটিং। সহজ কথায় এর মানে হলো ডেটা প্রসেসিংটা অনেক দূরে ক্লাউডে না করে ডিভাইসের কাছাকাছি বা ডিভাইসের মধ্যেই করে ফেলা। আমাদের স্মার্টফোন বা গাড়ির কথা ভাবুন, যেখানে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, ক্লাউড থাকতে এজ কম্পিউটিংয়ের দরকারটা কি? একটা উদাহরণ দিই। ধরুন একটা সেলফ ড্রাইভিং গাড়ির কথা। ব্রেক করার সিদ্ধান্তটা যদি ক্লাউডে ডেটা পাঠিয়ে নিতে হয়, তাহলে এক মুহূর্তের দেরিও কিন্তু মারাত্মক হতে পারে। এজ কম্পিউটিং সেই সিদ্ধান্তটা গাড়ির মধ্যেই নেয়, যা অনেক বেশি ফাস্ট আর নিরাপদ। একইভাবে ব্যক্তিগত ডেটা ডিভাইসেই থাকায় প্রাইভেসিও অনেক বেশি সুরক্ষিত থাকে। এমনকি ইন্টারনেট না থাকলেও এটা কাজ চালিয়ে যেতে পারে। আর এই যে এত কিছু, মানে ক্লাউড, এজ ডিভাইস, এই সব কিছুকে একসাথে জুড়ে রাখার জন্য কি দরকার? দরকার একটা শক্তিশালী নেটওয়ার্ক। আমরা এখন 5G থেকে 6Gর দিকে এগোচ্ছি। এর ফলে শুধু যে ইন্টারনেট ফাস্ট হবে তা নয়, বরং স্মার্ট সিটি বা সিনেমার মতো হোলোগ্রাফিক কমিউনিকেশনের মতো প্রযুক্তিও আমাদের বাস্তব জীবনে চলে আসবে। তো এত ডেটা, এত পাওয়ার, খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এই সব কিছুকে সুরক্ষিত রাখব কিভাবে?
আমাদের তৃতীয় পর্বটা এই জটিল আর ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, মানে সাইবার সিকিউরিটি নিয়ে। সাইবার সিকিউরিটির গুরুত্বটা বোঝার জন্য এই চারটার দিকে একবার তাকানো যাক। ডেটা ব্রিচের কারণে কোম্পানিগুলো শুধু যে বিলিয়ন বিলিয়ন ডলার হারাচ্ছে তাই নয়, তাদের সুনামও নষ্ট হচ্ছে। আর এই ক্ষতির পরিমাণটা প্রতি বছর ভয়ঙ্করভাবে বেড়েই চলেছে। এটা এখন আর শুধু কোনো টেকনিক্যাল সমস্যা নয়, এটা একটা বিজনেস ডিজাস্টার। সাইবার নিরাপত্তায় এত চাহিদা কেন বাড়ছে? কারণ এটা এখন একটা বুদ্ধির লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে যেমন এআই দিয়ে সিকিউরিটি বাড়ানো হচ্ছে, অন্যদিকে হ্যাকাররাও এআই ব্যবহার করে আরও শক্তিশালী অ্যাট্যাক চালাচ্ছে। এই কারণেই কোম্পানিগুলো এখন জিরো ট্রাস্ট মডেলে চলে যাচ্ছে। মানে এটা খুব সহজ, কাউকেই বিশ্বাস করা হবে না যতক্ষণ না সে নিজেকে প্রমাণ করছে। আর ভবিষ্যতের জন্য কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো আরও বড় চ্যালেঞ্জ তো আসছেই। সিকিউরিটির এই আলোচনায় ব্লকচেন টেকনোলজির কথাও কিন্তু আসবে। এটা এখন শুধু ক্রিপ্টোকারেন্সির দুনিয়া থেকে বেরিয়ে এসেছে। 2026 সালে আমরা এর বাস্তব ব্যবহার দেখতে পাচ্ছি, যেমন স্মার্ট কন্ট্রাক্ট, যা হলো এমন একটা ডিজিটাল চুক্তি যা নিজে থেকেই কার্যকর হয়। এছাড়াও ডিজিটাল আইডেন্টিটি এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে, আর এর বাজার $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এবার চলে আসি আমাদের শেষ পর্বে। এখানে আমরা সেই প্রযুক্তিগুলো দেখব যা ডিজিটাল আর বাস্তব জগতের সাথে মানুষের সরাসরি যোগাযোগের পদ্ধতিটাকেই নতুন করে সাজাচ্ছে। অগমেন্টেড আর ভার্চুয়াল রিয়ালিটি আমাদের বাস্তব আর ডিজিটাল জগতের সীমানাকে প্রায় মুছে দিচ্ছে। এটা এখন আর শুধু গেম খেলার জন্য নয়। একবার ভেবে দেখুন, একজন ডাক্তার হয়তো ভার্চুয়াল রিয়ালিটিতে একটা জটিল সার্জারির প্র্যাকটিস করছেন, বা ধরুন আমরা বিভিন্ন দেশে থেকেও একই ভার্চুয়াল মিটিং রুমে বসে কাজ করছি। দারুণ না ব্যাপারটা? এই প্রযুক্তিগুলো আমাদের কাজ করার আর শেখার পদ্ধতিটাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। আর কি হয় যখন এআই আর ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানে রোবোটিক্স, একসাথে হাত মেলায়? তখন শুধু যন্ত্র তৈরি হয় না, বুদ্ধিমান সহকারীর জন্ম হয়। পুরনো রোবটগুলো শুধু প্রোগ্রাম করা কিছু নির্দিষ্ট কাজ করতে পারত, কিন্তু এই নতুন প্রজন্মের মেশিনগুলো শিখতে পারে, মানিয়ে নিতে পারে, আর মানুষের মতো জটিল শারীরিক কাজও করতে পারে। এই স্মার্ট মেশিনগুলো কোথায় কাজ করছে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, স্বাস্থ্যসেবায়, খুব সূক্ষ্ম সার্জারিতে আর ডেলিভারি সিস্টেমে, প্রায় সব জায়গাতেই এদের প্রভাব দেখা যাচ্ছে, এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, যে ভবিষ্যৎটা কিন্তু কোড আর ডেটা দিয়েই তৈরি হচ্ছে। এই টেকনোলজিক্যাল বিপ্লবের যুগে আসল প্রশ্নটা হলো, এই শক্তিশালী টুলগুলো ব্যবহার করে আমরা নিজেদের এবং সমাজের জন্য কেমন